সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয়ের গবেষক বায়ো ন্যানো টেকনোলজির অধ্যাপক ডক্টর তাহের সাইফ। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি স্যার আপনাকে যে বিষয় নিয়ে শুরুতে যেতে চাই যে এই যে আমরা জানি যে আপনি স্বপ্নের পেছনে ছুটেন, আপনার স্বপ্নগুলো সম্পর্কে একটু জেনে নেই। আচ্ছা, তো আমাদের স্বপ্নটা হচ্ছে যে আমরা যদি একসময় একটা জীবন্ত রোবট তৈরি করতে পারি যেটা আমাদের সেল দিয়েই তৈরি, যে রোবটটা ইন্টেলিজেন্ট হবে, যে যার যার বোঝার ক্ষমতা থাকবে, সেন্স করার ক্ষমতা থাকবে, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, পার্টিকুলারলি রক্তনালীর মাধ্যমে ভেসে বেড়াতে পারবে এবং নিজেরা যখন মনে করবে যে যাওয়া দরকার, সাঁতার দেওয়া দরকার, তখন সাঁতার দেবে, যখন দরকার না যাওয়ার তখন থামবে, আর যেদিকে যাওয়ার দরকার সেদিকে যাবে। আর যেখানে যে যদি কোনো ড্রাগ দিতে হয় তাহলে সেই ড্রাগটা ওখানে রিলিজ করবে, যে ওষুধটা দেওয়ার দরকার সেখানে রিলিজ পৌঁছে দেবে। আর এই প্রসেসটাতে আমরা বাইরের থেকে কিছু করব না, আমাদের বাইরের থেকে কোনো সিগন্যাল পাঠাতে হবে না, ওখানে কোনো ব্যাটারি থাকবে না, কারণ ওই জীবকোষগুলো আমাদেরই জীবকোষ দিয়ে তৈরি। আচ্ছা, আমাদের শরীরের জীবকোষ দিয়ে তৈরি। তো আমাদের যেটা স্বপ্ন বললেন, গ্র্যান্ড স্বপ্ন, সেটা হচ্ছে যে আমাদেরই স্টেম সেল যেটা আমাদের বোন ম্যারোতে থাকে, সেই স্টেম সেলগুলো দিয়ে যদি আমরা কতগুলো নিউরন তৈরি করতে পারি, সেই স্টেম সেল দিয়ে যদি আমরা কতগুলো মাসল সেল তৈরি করতে পারি, তাহলে এরা যদি একসঙ্গে হয়ে আমাদের এই বায়োলজিক্যাল রোবটটা তৈরি করা যায়, তাহলে এদেরকে আমরা ইনজেক্ট করতে পারি শরীরে। এরা খুব ছোট ছোট হবে, চুলের সাইজের হয়তো হবে বা আরও কম হবে। আর এরা যদি এই নিউরন আর মাসল সেল মিলে যদি ওরা সাথে চলে যেতে পারে রাইট স্পটে, ওখানে গিয়ে যদি আমাদের কোনো ওষুধ ডেলিভারি করতে পারে, তাহলে আমাদের সারা শরীরে আমরা যখন ওষুধ নেই তখন সারা শরীরে ছড়িয়ে পড়ে, তাতে শরীরে অনেক সাইড এফেক্ট হয়। কেমোথেরাপি নিলে কেমোথেরাপি অনেক সাইড এফেক্ট হয়, আমরা ক্যান্সারের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, তো যদি ওইটা যদি রাইট টিউমারে যে ড্রাগ ডেলিভার করতে পারে অনেক বড় অনেক পরিমাণে, তাহলে আমাদের সাইড এফেক্ট হয়তো কমে যাবে। তাহলে মানে মেডিসিনে নতুন রেভলিউশন হবে। কিন্তু আরো বড় স্বপ্ন হচ্ছে, সেটা হবে যে আমরা কোনো ড্রাগ দিবই না। আচ্ছা, আমরা ওই রোবটের কোনো ড্রাগই দেওয়া হবে না, কোনো ড্রাগই দিব না, কিন্তু রোবটের মধ্যে কতগুলো সেল থাকবে, যে সেলগুলো রাইট জায়গায় পৌঁছালে পরে তখন ওরাই বুঝবে যে কোন ড্রাগ তৈরি করা দরকার। কারণ আমাদের প্রত্যেকটা সেল গড়পড়তায় 10,000 প্রোটিন তৈরি করে, 10,000 প্রোটিন। তার মানে এটা একটা বিরাট বিরাট কেমিক্যাল ফ্যাক্টরি। বেশি মানে খুব বড় ওষুধের কোম্পানিও 10,000 প্রোটিন তৈরি করে। তো ওর একটা সেলের মধ্যে 10,000 প্রোটিন তৈরি হয়। এখন ওই প্রোটিনগুলো তৈরি হয় প্রয়োজন অনুযায়ী, এবং সেলটা বোঝে কোন প্রোটিন কখন তৈরি করা দরকার এবং কতটুকু তৈরি করা দরকার। তা এখন আমরা যদি সেরকম কিছু সেলকে ট্রেন করতে পারি, যদি শিক্ষা দিতে পারি যে এই ধরনের রোগের জন্য এই প্রোটিন দরকার বা তোমার কোন সময় করা দরকার, তখন ওই যে রোবটটা যাবে তাকে প্রথমে বুঝতে হবে যে আমাকে কোন দিকে যেতে হবে। কারণ ওই যে ক্যান্সারের জন্য যেটা নির্দেশনাটা স্যার কিভাবে হবে? হ্যাঁ, ওই যে যদি ক্যান্সারের এক্সাম্পলটাই নেই, তাহলে ক্যান্সার সেল থেকে বা টিউমার থেকে যে কেমিক্যালসগুলো বের হয় সেগুলো রক্তে চলে যায়। সেই কেমিক্যালগুলো থেকে এটা অনেকটা গন্ধ পাওয়ার মতো, যে কোনো বাড়িতে খাবার রান্না হচ্ছে, আমি পাশ দিয়ে যাচ্ছি, তো যে সামান্য কেমিক্যাল বের হয়ে যাচ্ছে খাবার থেকে, আমরা বুঝতে পারছি যে এই বাড়িতে ভালো খাবার হচ্ছে, তো সেইভাবে আমরা চলে যেতে পারি সেই খাবার দিকে। কারণ আমাদের নিঃশ্বাসে যে সেন্সরগুলো আছে সেগুলো বলছে যে এই ধরনের খাবার হচ্ছে। এবং কেমন করে জানি যে ভালো খাবারটা? বিকজ আমরা বারবার এই খাবারটা খেয়ে আসছি, আমাদের মেমোরিতে চলে আসছে। তার মানে আমাদের ব্রেনটা ট্রেন হচ্ছে যে এই বাড়িতে বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, আমাদের কালচারে বলছি। তো এখন ওই সেলগুলোকে যদি ট্রেন করা যায় যে এইরকম কেমিক্যাল যদি সরব পেলে তোমাকে ওদিকে যাইতে হবে, তাহলে ওই নিউরনগুলো তখন মাসেল সেলকে বলবে যে এখন চালাও, তখন মাসেল সেলগুলো ওই রোবটটাকে ওদিকে নিয়ে যাবে। ও যেতেই থাকবে, কারণ গন্ধ তো বেড়েই যাচ্ছে, যত কাছে আসছে গন্ধ তাকে কাছে টেনে নিয়ে যাচ্ছে। এখন যাওয়ার পরে ওই একই রোবটে যদি কতগুলো সেল থাকে যারা এতক্ষণ কোনো কাজ করে নাই, কিন্তু যখন খুব কাছে চলে আসছে তখন ওরাও তো সিগন্যালটা পাচ্ছে, ওরাও তো গন্ধটা পাচ্ছে, তো তখন ওরা যদি কোনো প্রোটিন তৈরি করে যেটা ওই ক্যান্সারের এগেনস্টে কাজ করবে, ওই সেলগুলোকে তৈরি করতে হবে সেভাবে, তখন তারা সেই ড্রাগটা তৈরি করতে পারে, সেই প্রোটিন তৈরি করতে পারে যেটা ক্যান্সারের জন্য ক্ষতিকর।
তো সেটা হবে মানে একেবারে মহা স্বপ্ন, যে আমার ড্রাগটা তৈরি করব না, নেচার নিজেই তৈরি করবে প্রয়োজন অনুযায়ী ড্রাগটা। এবং সেটাকে লক্ষ্যটা শুধুমাত্র ক্যান্সারের জন্য, চিকিৎসার জন্য ক্যান্সার হচ্ছে একটা এক্সাম্পল, হ্যাঁ এটা সহজে বোঝানো যায়। হ্যাঁ, অন্যান্য অসুখের জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। যদি কোথাও ইনফেকশন হয় ভিতরে, তাহলে সেই ইনফেকশনের জন্য হয়তো কাজে লাগতে পারে। আমরা এতদিন যে রোবট জানতাম সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স দিয়ে, তার দিয়ে হাত পা বানিয়ে তারপর সেগুলোকে বাইরের থেকে কন্ট্রোল করতে হয়, যান্ত্রিক এক্স্যাক্টলি। এরা হচ্ছে, আমরা চাচ্ছি যে ওই যন্ত্রচালিত রোবট থেকে বের হয়ে এসে প্রকৃতি যে সেলগুলো তৈরি করেছে, যেটা লক্ষ লক্ষ বছর ধরে, সেগুলো এক ধরনের রোবট। সেগুলো আমরা নিজেরা এক একটা রোবট, আমরা নিজেরা রোবট। আমাদের প্রত্যেকটা অঙ্গ এক একটা রোবট, হার্ট একটা রোবট, হ্যাঁ সে সিগন্যাল নিচ্ছে ব্রেইন থেকে, নিজের থেকেও কিছু কাজ করছে। তো এখন এই সেলগুলোর যে ক্ষমতা, তার আমরা যদি সামান্যটা ইউজ করতে পারি, তাহলে যে রোবটগুলো সম্ভব তাদের মধ্যে আমাদের এই যে এভলিউশনারি যে ফুটপ্রিন্টটা সেটা থেকে যাবে। যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে রোবট দিয়ে এই চিকিৎসা করার যে ধারণাটি, এটা আপনি কিভাবে আসলো? আমাদের আসলে একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ফান্ড করছে। প্রজেক্টটা 5 বছর আগেই শুরু হয়েছে। এটা 3টা মেজর বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রজেক্ট। একটা ইউনিভার্সিটি অফ ইলিনয়, MIT আর জর্জিয়া টেক, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, তিনটা বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে। তো যখন প্রজেক্টটা শুরু হয় 5.5 বছর আগে, তো আমাদের আইডিয়া ছিল যে জীবন তো রোবট তৈরি করা, কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না যে আদৌ সম্ভব কিনা। এই বায়োলজিক্যাল রোবটগুলা তৈরি হবে কতগুলো সেল দিয়ে, যারা নিজেরাই নিজেদের মধ্যে কথাবার্তা বলবে, এবং এই কথাবার্তা বলেই একটা রোবট হিসেবে বের হয়ে আসবে। এই যে একটা আইডিয়া ছিল, যেটা তখনও পৃথিবীতে কেউ করে নাই। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বললেন যে ঠিক আছে, যেহেতু এটা একেবারে স্বপ্নের, ভাবনাটাকে আপনি দিলেন? না, আমরা অনেকদিন মিলে একটা গবেষক দল, অনেকটা এরকম যে আমরা আসলে শিকাগোর একটা হোটেলে মিট করেছিলাম, 5-6 জন। তো ভাবছিলাম যে কি প্রজেক্ট বলা যায় যেটা একেবারেই রেভলিউশনারি, যেটা কোনো প্রায়র কোনো প্রমাণ নাই, এবং সেটা কি হতে পারে। তো তখন আমরা ভাবছিলাম যে জীবন্ত কোষ দিয়ে কিছু করা যায় কিনা। এখন তার থেকে যখন কাজ শুরু করলাম, আমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তা আমার মনে হলো যে মেশিনগুলো তো বেশিরভাগ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গাড়ি এক জায়গায় যায়, প্লেন এক জায়গায় যায়। আমার মনে ছিল যে যদি খুব ক্ষুদ্র আকারে কোনো কিছু করতে পারি যেটা এক জায়গা থেকে এক জায়গায় যায় সাঁতার দিয়ে, ভ্রাম্যমান, হ্যাঁ, তাহলে দেখা যাক আদৌ করা যায় কিনা। তো তখন মনে হচ্ছিল যদি হয় তো কি হবে। তখন দেখা গেল যে তখন পড়াশোনা শুরু করলাম, দেখলাম যে আমাদের বায়োলজিক্যাল পৃথিবীতে, জীবন্ত পৃথিবীতে প্রচুর প্রাণী আছে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে অনেক ক্ষুদ্রাকার প্রাণী আছে, যারা ওই খুবই ছোট এবং সাঁতরে বেড়ায়। আমাদের শরীরের ভেতরেও লক্ষ লক্ষ কোটি কোটি আছে। তো ওদের কাজই হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় যায় এবং কিছু একটা করে, আমাদের খাদ্য হজমে সাহায্য করে, একটা এক্সাম্পল। তো তখন মনে হলো যে এই রকম যদি করতে পারি তাহলে একটা কাজ হতে পারে যে ওরা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, এবং গেলে পরে ওরা যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে এবং ডেলিভার করতে পারবে। এবং তারপর আস্তে আস্তে আইডিয়া হলো যে শুধু ডেলিভার করবে কেন, ওরা নিজেরাই তৈরি করতে পারবে। তো সেইভাবেই আমরা এসছি। 5 বছর হয়ে গেল, 5.5 বছর হয়ে গেল, আর আরও 5 বছরের জন্য আমরা ফান্ড পেলাম এই গত কয়েক সপ্তাহ আগে। তো এইভাবেই আইডিয়াগুলো হচ্ছে। তো মানে এই সুফলটা বা এই মানে প্রয়োগের জায়গায় কবে পৌঁছতে পারবেন? এই প্রশ্নটা অনেকেই করছে। আমার ধারণা যে আমি যে মহাস্বপ্নের কথা বলছি, এই স্বপ্নে পৌঁছাতে অনেক বছর লাগবে, অনেক বছর লাগবে। আমার ধারণা যে যদি একদিন আসবে যখন হয়তোবা যদি সত্যি এরকম হয় যে ইনজেক্ট করা হবে এদেরকে শরীরের ভিতরে, আমার শরীরের স্টেম সেল দিয়েই, এবং এরা নিজেরাই ভাববে যে কোন ওষুধ তৈরি করা দরকার, এটা 2050-এর আগে হবে না। এখন যে প্রক্রিয়া আছেন, যে জায়গায় আছেন, সেই জায়গা থেকে কি চিকিৎসা বিজ্ঞান কোনো সুবিধা বা কোনো সুযোগ নিতে পারবে? হ্যাঁ, আমরা হচ্ছে কি, আমরা তো মৌলিক কাজগুলো করছি। তো এই মৌলিক কাজের মধ্যে এই যে নিউরন যখন আমার একটা মাসেল সেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, এটা তো তৈরি করতে হচ্ছে এই বায়োলজিক্যাল রোবটের জন্য। ওই ইন্টারঅ্যাকশনটা তৈরি করতে যে আমরা শিখছি যে মেডিকেল সায়েন্সের কোথায় এর উপকার হতে পারে।
যে যখন নিউরনটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন মাসেলটা কখন কাজ করে বা কাজ করে না, বা ওটা কি করলে পরে আমরা আবার আমাদের সক্ষমতা অর্জন করতে পারি, এগুলোকে বলে নিউরোমাস্কুলার জাংশন। সেই জাংশন সম্পর্কে আমরা অনেক বুঝতে পারছি এখন। তো এই যে নলেজটা গেইন হচ্ছে সেটাই মেডিকেল সায়েন্সে বা প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগতে পারে, পার্টিকুলারলি যখন আমাদের নিউরোলজিক্যাল ডিজিজ হয়, নিউরন মাসেলের ডিজিজগুলো হয়, সেগুলোর জন্য কাজে লাগবে। এবং সেই জায়গা থেকে নিতে কিন্তু এই যে আপনি যে স্বপ্নের কাছে যাচ্ছেন সেই স্বপ্নে পৌঁছাতে সেটা মানে আপনার শেষ করা মানে আপনি কতটুকু শেষ করতে পারলেন সেটা ব্যাপার না, উত্তরসূরিরাও অবশ্যই অবশ্যই হ্যাঁ, মৌলিক কাজগুলো করে যেতে পারবো। আমার ধারণা আমি আরো বছর 10 এটার উপর কাজ করব, এবং তারপরে যতদূর যে মৌলিক উপাদানগুলো তৈরি করা যায় তারপর আশা করি আরো অনেকে এটার উপর কাজ করবে। এই কাজটা করতে গিয়ে কি আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ বা অন্যান্য সব দেশে ক্যান্সারের প্রকোপ বেড়ে গিয়েছে, যে অসংক্রামিত একটা ব্যাধি, সেটার কারণগুলি কি বুঝতে পারছেন? যে কারণ অনেকেই চিকিৎসা বিজ্ঞানীরা একসময় যে বলে যে এটার কারণ জানা যায় না, শুধু যে খাদ্যাভ্যাসের কারণে হচ্ছে তাও না, হ্যাঁ কোন সেল কখন কাজ করবে সেটাও না। একসময় বলা হয়েছিল যে একটি সেলের সঙ্গে একটা সেলের যোগাযোগের কারণে এটা হচ্ছে, কিন্তু এখন প্রত্যেকটা সেলের সঙ্গে এক সেলের সঙ্গে এক সেলের কোনো যোগাযোগও নেই, আমি যতটুকু জানি, আমি জানি আপনি ভালো বলতে পারবেন। সেই জায়গা থেকে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? যে আমি ক্যান্সার নিয়ে কাজ করছি প্রায় 10 বছর হয়ে গেল। আমি একটা পার্টিকুলার ক্যান্সারে ফোকাস করছি, সেটা কোলন ক্যান্সার। আচ্ছা, কোলন ক্যান্সার। তো সেটা অবশ্যই এই প্রজেক্ট থেকে আলাদা, সেটা একটা অন্য একটা প্রজেক্ট। তো যেটা যেটা মনে হচ্ছে যে ক্যান্সারটা আসলে আমাদের আভ্যন্তরীণ একটা ডিজিজ, যেটা ভিতর থেকেই হচ্ছে, এমন না যে আমাদের কোনো দূষিত পদার্থ খেলাম পরের দিন ক্যান্সার হয়ে গেল, স্বপ্রণোদিত অনেকটা সেরকম। হ্যাঁ, হয়তো বা আমাদের জীবন লাইফস্টাইলের সাথে কিছু রিলেশনশিপ আছে। একসময় মানুষ অনেক স্মোক করতো, সিগারেট খেত, তার জন্য ক্যান্সারের রেট বেড়ে যাচ্ছিল। তো কিছুটা আছে, কিন্তু মৌলিকভাবে ক্যান্সারটা আভ্যন্তরীণ। ক্যান্সার নিয়ে মানে যেহেতু এটা একটি সমস্যা আমাদের এখানেও বাড়ছে এবং একটা আতঙ্কেরও বিষয়, এবং চিকিৎসা নিয়েও এখন পর্যন্ত কোনো লক্ষ্যে যাওয়া যায়নি। তো এই বিষয় নিয়ে বলছিলেন যে আসলে কি জীবনযাত্রায় তো এক ধরনের পরিবর্তন হয়েছে পশ্চিমা দেশগুলোতে হচ্ছে, আমাদের এখানে আপনি নিশ্চয়ই প্রতি বছর আসেন, এসে দেখতে পান, সেগুলো অনেকটা কারণ কিনা আমাদের এখানে তো এই প্রকোপটা বেড়েছে, আমাদের স্তন ক্যান্সারের বেড়েছে, কোলন ক্যান্সার বাড়ছে, বিভিন্ন রকম ক্যান্সারই বাড়ছে। সেটা নিয়ে আপনার গবেষণার নিরিখে যদি বলেন। ক্যান্সারটা এত ব্যাপকতা এত বেশি এবং এত লোক কাজ করছেন গত 50 বছর ধরে, সারা পৃথিবীতে এত জ্ঞানী গুণী লোক কাজ করছেন। তো বাই নো মিনস যে আমি জানি এটা সম্পর্কে, আমি খুব খুব স্বল্প ধারণা থেকে বলছি। রাইট রাইট। আমার যেটা ধারণা হচ্ছে যে অনেক সময় আমরা যখন আমার সব প্রজেক্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট, আমি ফ্র্যাঙ্কলি বলছি। কারণ আমি যখন ল্যাব থেকে বাড়ি ফিরি তখন মনে হচ্ছে যে আমি 10 বছর কাজ করার পরেও কিছু বুঝি নাই। আচ্ছা, আমি যখন বায়োলজিক্যাল রোবট নিয়ে বলছি আমি অনেক বুঝে যাচ্ছি এখন, কিন্তু এই ক্যান্সার যাই তখন যখন একটা চিত্র দাঁড়া করাই কোলন ক্যান্সার সম্পর্কে সমাধান যাচ্ছি, তখন কোনো একটা নতুন ফ্যাক্ট চলে আসে যেটা আমার যে চিত্রটা ছিল সেটা ব্রেকডাউন করে যায়, সেটা তছনছ হয়ে যাচ্ছে। এরকম একবার না বারবার হচ্ছে। তো এটা খুবই কমপ্লেক্স, এবং বাই নো মিনস আমি ক্লেম করতে পারি যে কিছু বলা যাবে দর্শকদের জন্য যেটা ইনফরমেটিভ হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট থেকে আমরা যেটা বলতে পারি যে যদি যত তাড়াতাড়ি এটাকে ডিটেক্ট করা যায়, শনাক্ত করা যায় এবং যে ইনস্ট্রুমেন্ট দিলে শনাক্ত করা যায়, সেটা হচ্ছে আমাদের ফোকাস। তো এখন আমরা সেই ধাপে আছি। তো যদি মানে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যে নতুন কোনো মেশিন তৈরি করা যায় কিনা, বা নতুন কোনো ইমেজিং টেকনোলজি তৈরি করা যায় কিনা, বায়ো ইমেজিং করা যায় কিনা, যেটাতে আগেই ধরা পড়া যাচ্ছে, যখন কোনো কমপ্লেইন নাই, মেটাস্টেসিস শুরু হওয়ার আগে। আসলে ক্যান্সারটা হয় কি যে যেখানে টিউমারটা হলো প্রথমে, সেই টিউমারটা কখনই ক্ষতি করে না, 95% ক্ষেত্রে সেই টিউমারটা ক্ষতি করে না। সেই টিউমার থেকে যখন সেলগুলো বের হয়ে রক্তে মিশে যাচ্ছে এবং তারপর যখন অন্য কোনো অঙ্গে যে বাড়ি বাঁধছে, তখন এটাকে যেটাকে বলে মেটাস্টেসিস বা সেকেন্ডারি ইনভেশন, তখন ক্ষতিটা শুরু হয়। আচ্ছা, তো আমরা যদি তার ওই পর্যায়ে যাওয়ার আগেই যদি বলতে পারি যে তোমার তো টিউমার হচ্ছে, এবং এটাকে তখনই যদি এটাকে ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো হেল্প করা গেল, ওটাকে যদি আইডেন্টিফাই করা যায়। আর বায়োবটের কাজটা হবে যে যদি এখন ক্যান্সার হয়ে গেল, সে প্রথম দিকেই হোক বা পরের দিকেই হোক, যে ড্রাগটার এক জায়গায় দেওয়া যায়, তাহলে হেল্প করা যায় কিনা। তা আমরা দেখছি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে
মেডিসিনটাকে হেল্প করা যায় কিভাবে। আমাদের অবস্থানটা কি, বাংলাদেশের অবস্থানটা কি, মানে আপনি সেই ধরনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা শনাক্তকরণ, যে আমরা আসলে সেই সচেতন কিনা, শনাক্ত করার বিষয়টা সচেতনতার কারণে। সচেতনতা, রাইট। আমি আবার কোলন ক্যান্সারটাই আসছি, কারণ সেটাতে কাজ করছি। তো কোলন ক্যান্সারে এখন ওই 50 বছর পার হওয়ার পরে, বয়স 50 পার হওয়ার পরে তখন কোলোনোস্কোপি করা হয়। তা আমরা অনেকেই করি না কোলোনোস্কোপি, কারণ কোনো সমস্যা নাই, দরকার কি কোলোনোস্কোপি, একটু সময় লাগে, ওয়ান আফটারনুন দিতে হয়। কিন্তু দেখা যায় যে ওইটাতে যে অ্যাওয়ারনেসের কথা, যে যদি নাকি একজন সচেতন থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোলোনোস্কোপি করে ফেলি। আচ্ছা, এখন যদি না করা হয় তাহলে কি হয়, কোলনে ছোট ছোট পলিপ হয়, ওই পলিপগুলোই কোনো এক সময় কোলন ক্যান্সারের রূপ নেয়, ওই কোলন ক্যান্সার থেকে সেলগুলো চলে যায় লিভারে, তখন মৃত্যুপথে এগোনো হচ্ছে। তো কেউ যদি সচেতন থাকে তাহলে টাইমলি কোলোনোস্কোপি করলে পরে ওই যে যখন ছোট পলিপটা ধরা পড়ে কোলোনোস্কোপি করার সময়, ওটাকে সরিয়ে ফেললে তখন ক্যান্সারের চান্সটা কম থাকে। তাও না হয় যদি আরো দেরি করা হয়, যদি ওই পলিপটা, যেটা ছোট একটা পলিপ ছিল, ছোট একটা গ্রোথ ছিল, সেটা যখন বড় হয়ে গেল, টিউমার হয়ে গেল, কিন্তু ছড়ায় নাই, তখনও যদি ধরা পড়া যায় তাহলেও ওটাকে সরানো যায়, সম্ভব হয়, কোলনটা কেটে ফেলা হয়, একটা অংশ কেটে ফেলা হয়। কিন্তু ওই যে সচেতনতাটা যদি দেশে তৈরি করা যায় যে কোলোনোস্কোপি করতেই হবে, লাগুক না লাগুক করতে হবে, আমরা সবাই ব্যস্ত, করা হয় না, কিন্তু ওই অ্যাওয়ারনেসটা হলে বিরাট একটা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানের যে বিভিন্ন রকম জার্নালগুলি বের হয় বিভিন্ন জায়গা থেকে, সেখানে আমরা এক এক সময় এক এক ভাবে দেখি যে আমি যদি অসংক্রামক ব্যাধি না শুধু ক্যান্সারেও থাকতে চাই, সেখানে বলা হচ্ছে যে খাদ্যাভ্যাসের কারণে হচ্ছে বিভিন্ন, এবং তাতে যেটা হয়, প্রভাবটা যেটা পড়ে সেটা হচ্ছে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রভাব পড়ে। যে আমি একটা নতুন জার্নালে একটা লেখা পড়লাম যে খাদ্যাভ্যাসের কারণে হচ্ছে, বা জীবনযাত্রার কোনো একটা আচরণের কারণে হচ্ছে, সেইভাবে তো আবার চিকিৎসকরা সেটা অনুসরণ করার চেষ্টা করছেন, ওই যে বা ওষুধ কোম্পানিগুলো সেভাবে ওষুধ তৈরি করার চেষ্টা করছে, বাজারজাত করছে। তা যত বেশি সচেতনতা আনা যায়, এই যে পত্রপত্রিকার মাধ্যমে, জার্নালের মাধ্যমে, বা যদি জানা যায় যে এই পার্টিকুলার লাইফস্টাইলের জন্য, জীবন ধারণের জন্য এই রিস্কটা বাড়ছে, তাহলে ওগুলার, এবং আমরা যদি জানি যে এটার জন্য এই ধরনের ক্যান্সার হচ্ছে, বা যদি এখন অনেক স্টাডি হচ্ছে যে কোন ধরনের, যেমন ওই অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে অনেকে বলছেন যে ক্যান্সারের চান্স বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এক একটি গবেষক দলের এক ধরনের পর্যবেক্ষণ। হ্যাঁ, মানে কোনটাকেই মূল কারণ হিসেবে ধরাটা অনেকটা কোরিলেটিভ স্টাডি, যে এই গ্রুপের মধ্যে এরা বেশি স্মোক করে, সুতরাং তাদের এই ধরনের ক্যান্সার ধারণাগত। হ্যাঁ, এখন ওই ধরনের কোরিলেটিভ স্টাডি করেই দেখা যাচ্ছে যে না, স্মোকিং ইজ ব্যাড, স্মোকিং, ধূমপান করলে ক্যান্সার হওয়ার চান্স বেশি। তো এভাবে আরো জিনিস বেরোচ্ছে যেটা করলে পরে ক্যান্সার হওয়ার চান্স বেশি। তো যে অ্যাওয়ারনেসটা যদি হয়, সচেতনতা বাড়ে, তাহলে একদিকে হয়তো কমানো সম্ভব, ডায়েট দিয়েও কিছুটা কমানো সম্ভব। আমি স্যার আবার বিরতিতে যেতে চাই, এসে আলোচনা করতে চাই এর বাইরে থেকে, এই গবেষণার মধ্যেই থাকবো। গবেষণা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই যারা প্রবাসী আছেন বাংলাদেশিরা, তাহলে নানা রকম গবেষণার সঙ্গে যুক্তরাষ্ট্রে আছে, হয়তো ইউরোপের অন্যান্য দেশগুলোতে আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করা, যে আমরা এই যে বাংলাদেশ নিয়ে যে গর্ব করার জায়গাটা, অহংকারের জায়গাটা, যুক্তরাষ্ট্র জুড়েই আমরা জানি যে আইটির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, প্রকৌশলের ক্ষেত্রে, সব জায়গাতেই, এবং ইউরোপ আমেরিকা সব জায়গাতেই আমাদের বাংলাদেশিরা গবেষণার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে, অনেক কাজ করছে। কোনটা হয়তো আমরা জানি, কোনটা জানি। সেই জায়গাগুলো নিয়ে যদি আপনি কথা বলেন, অনেকের সঙ্গে তো আপনার নিজেরও যোগাযোগ আছে। এখন আসলে আমরা খুব গর্বিত, আমাদের দেশের, প্রথম থেকেই বলি, যারা যাচ্ছে এই যারা গবেষণা করতে ছাত্র হিসেবে, ওখান থেকে তো শুরু হচ্ছে। তো আমাদের ছাত্ররা আমাদের খুব নাম করেছে, একেবারে সবাই, খুবই খুবই ফিউ এক্সেপশনস ছাড়া সবাই খুব ভালো করছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাংলাদেশের ছাত্র হলে ধরে নেওয়া হয় যে ও খুব ভালো গবেষক, আচ্ছা, এবং খুব সিনসিয়ার গবেষক, এবং খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে, এটা প্রথমে ধরেই নেওয়া হয়। বাংলাদেশ থেকে আসছে, মানে ওই ধারণাটা দিতে পেরেছে বাংলাদেশ। হ্যাঁ, ওইটা একেবারে নির্ভুল, একেবারে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়গুলোর থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় যে ধরে নেওয়া ভালো করছে, এবং তার কারণটা হচ্ছে যে ওরা প্রত্যেকেই খুব খুব কর্মঠ, খুব সিরিয়াস সবাই। তো ওরাই তো আসছে পরে আবার গবেষণার ক্ষেত্রে, বিভিন্ন ল্যাবের, বিভিন্ন শিক্ষকতায়। তো সবাই ওদের নিজের ফিল্ডে, কেউ
বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ফিল্ডে, কেউ মেডিসিনের ক্ষেত্রে, মানে মৌলিক গবেষণার ক্ষেত্রে, কেউ পদার্থবিজ্ঞানে, তো খুব ভালো করছে সবাই। তো এটা বিরাট গর্বের ব্যাপার আসলে যে বাংলাদেশের সবাই বাংলাদেশকে তুলে ধরছে দেশের বাইরে। আনুষ্ঠানিক স্বীকৃতিটা কি সেভাবে পাওয়া যাচ্ছে, তারা যেভাবে কাজ করছে? এখন আসলে পাশ্চাত্য বিশ্বে ওই স্বীকৃতিটা হয় ব্যক্তিগতভাবে। আচ্ছা, যে তখন তো আর কেউ দেখে না যে কে কোত্থেকে আসছে। জি, ওইটা হয়তো একটা পরে কোনো সময় হয়। কেউ হয়তো ভারতীয়, কেউ বাংলাদেশি, বাংলাদেশি, হ্যাঁ। কেউ হয়তো চাইনিজ, কেউ হয়তো ওই ইউরোপিয়ান, কেউ তো ওইটা আসে পরে। কারণ সবাই তো বিভিন্ন দেশ থেকেই ওই অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্র তৈরি করেছে। কিন্তু অ্যাটলিস্ট যখন শোনে যে বাংলাদেশি অরিজিন, এখন অনেকেই যেহেতু ভালো করছে, দেশের আগের যে ভাবমূর্তি ছিল যে ওখানে লোকে না খেয়ে থাকে, খুবই খারাপ অবস্থা, এখন সেই চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। এখন ভাবে যে বাংলাদেশি মানে হচ্ছে খুব ভালো শিক্ষা নিয়ে আসছে এই দেশে। তো এইটার দিক দিয়ে আমরা আসলে অনেক এগিয়ে গেছি। আপনি বাংলাদেশে এসে কি দেখতে পাচ্ছেন যে আপনার বুয়েট বা অন্যান্য জায়গায় যে উচ্চ শিক্ষা হচ্ছে, বা বুয়েটের কথা বলে, বা সব জায়গায় এখানকার তরুণদের নিয়ে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে প্রতি বছরই আসি। হ্যাঁ, সেটাই। তো এই আশাতে আমি দেখছি যে চেঞ্জগুলো, এবং চেঞ্জগুলো আসলে বেশ র্যাপিড হচ্ছে। আচ্ছা, পরিবর্তন করে অনেক পরিবর্তন গত বছরের সঙ্গে এই বছরের, হ্যাঁ, এক্স্যাক্টলি দ্রুত লয়ে যাচ্ছে। সেটাই। আমি যখন প্রথম থেকে আসতাম, আমি তো অনেক বছর ধরেই আসছি, আগে তো 2-3 বারও আসছি, এখন মাঝে মাঝে বছরে একাধিকবার আসি মাঝে মাঝে। তো আমি দেখছি যে তরুণদের মধ্যে চিন্তাধারাটা বদলে গেছে। তো আগে যেই ভাবমূর্তিটা ছিল যে এই দেশে তেমন কিছু করার নাই, যেতে হবে, কি করা যাবে, একটা হতাশার চিহ্ন ছিল। এখন মনে হচ্ছে যে আমি বাংলাদেশ, এখন মনে হচ্ছে যে আমি করতে পারি। তো এখন ওই যে কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। দ্বিধা সংশয়ের জায়গাটা নাই। এক্স্যাক্টলি, দ্বিধা সংশয় অনেক থেকে বেরিয়ে এসেছি আমরা। তো আমাদের একটা স্বকীয়তা আসছে নিজেদের মধ্যে। সেই স্বকীয়তাটা অনেকটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট, অনেকটা কনসেপচুয়াল। এমন না যে আমি আগামী সপ্তাহে অমুক জায়গায় জব করতে যাচ্ছি, এই কাজ করব, কিন্তু যে একটা আত্মবিশ্বাস যে আমি একটা কিছু করতে যাব, করতে পারবো, এই জিনিসটা খুব আমাকে খুব আশান্বিত করে। যেটা আপনি বলছেন যে যুক্তরাষ্ট্র বা ইউরোপে বা পশ্চিমের দেশগুলোতে বাংলাদেশের গবেষকের যে কাজ করছে, বাংলাদেশের গবেষণার কি অবস্থা? সেখানে তো বাংলাদেশে স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়গুলো তো গবেষণা সেই চর্চাটি নেই। এটা একটা খুব ভালো প্রশ্ন। এই যে এখন যে বললাম যে আমাদের অ্যাটিটিউড, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, তা আমি আশা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের ল্যাবগুলোতে, যেমন সায়েন্স ল্যাবরেটরি ল্যাব, আমাদের যে সমস্ত ল্যাবরেটরিগুলো আছে, সেগুলোতে আরো বেশি গবেষণার জন্য ইনভেস্টমেন্ট করা দরকার, বিনিয়োগ দরকার, যাতে করে আমাদের ছাত্ররা, আমাদের তরুণ গবেষকরা, আমাদের শিক্ষকরা, তারাও মৌলিক কাজ করার জন্য এগিয়ে আসতে পারেন, প্র্যাকটিক্যাল কাজ করার জন্য এগিয়ে আসতে পারেন। দুটো মিলেই ভবিষ্যৎ তৈরি হবে। আমরা খুব শিগগিরই যদি আমাদের যে ট্যালেন্ট আছে এই দেশে, এই ট্যালেন্টগুলোকে যদি আমরা ঠিক ভালোভাবে কাজে লাগাতে পারি, আমাদের ল্যাবরেটরি ইকুইপমেন্ট যদি তৈরি করতে পারি, যন্ত্রপাতি যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এত ট্যালেন্ট, আমাদের যান্ত্রিক অর্থনীতির দিকে এগোতে পারবো। আমাদের অর্থনীতিতে এখনো গার্মেন্টস বিরাট পার্ট প্লে করে, আমাদের কৃষি অনেক বড় পার্ট প্লে করে। মানে আপনি বলছেন যে আমরা শিল্পভিত্তিক অর্থনীতি যেতে পারবো। আমাদের কোনো কারণই নাই যে আমরা সিঙ্গাপুরের মতো হতে পারবো না। কারণ ওদের তো কৃষিও নাই, ছোট জায়গা, কিন্তু তার মধ্যে পুরোপুরি একটা শিল্প অর্থনীতিতে দাঁড়িয়ে আছে এবং প্রচন্ড উন্নত দেশ। তো আমাদের যে ট্যালেন্ট আছে এখানে, আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে, এবার আমি কয়েকটা যে গেলাম, তো আমার খুবই ভালো লেগেছে। ওরা অনেক উপরে উঠে গেছে, খুব ভালো ভালো ইউনিভার্সিটি হয়ে গেছে। মানে বিশ্ববিদ্যালয় ভালো আছে, কিন্তু গবেষণার জায়গাটায় ঘাটতি আছে। এক্স্যাক্টলি, আমাদের সেটাতে একটু বিনিয়োগ দরকার। তা আমি আমাদের অনেককে বলছিলাম, আমার কলিগদেরকে এখানে, যে বিভিন্ন জায়গায় বড় বড় গার্মেন্টসের বিল্ডিং দেখা যায়। আমি আশা করব একসময় এবং খুব তাড়াতাড়ি যে অন্তত কিছু বড় বড় ল্যাবরেটরি বিল্ডিং থাকবে, যেখানে বলতে পারবো যে এখানে গবেষকরা কাজ করছে, এখানে দামি দামি ইকুইপমেন্ট আছে। তো ওইটাই তখন আমাদের শিক্ষকদের মধ্যেও কি গবেষণার প্রবণতাটা বা আগ্রহটা একটু কম আপনার মনে হয়? ওটা বিনিয়োগের অভাবের কারণে, নাকি এমনিতে তাদের মধ্যে সে অভ্যাসটা তৈরি হয়নি? এখন হচ্ছে, এখন আমাদের এখান থেকে ভালো ভালো জার্নাল পেপার পাবলিশ হচ্ছে, ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে পাবলিশ হচ্ছে, অনেকের কাজ আমি ফলো করছি এখন। এটা আরো অনেক বাড়তে পারে,
অনেক বাড়তে পারে। এখন ব্যক্তিগত উদ্যোগে কিছু অধ্যাপক ওনারা গবেষণা করছেন, কিন্তু যদি আমাদের ইনভেস্টমেন্ট বাড়ে, বিনিয়োগ বাড়ে, তাহলে বৈজ্ঞানিক কাজের জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি দরকার। ওই যন্ত্রপাতিটা একটু এক্সপেন্সিভ, ওই জন্য ইনভেস্টমেন্ট দরকার, মানে একটা জাতীয় বিনিয়োগ দরকার আসলে। জাতীয় বিনিয়োগ দরকার। তো আমাদের এখন যে অর্থনীতি আমাদের বেড়ে যাচ্ছে, ভালো হচ্ছে, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সময় যদি আমাদের এই বিনিয়োগটা হয়, আমার মনে হয় তখন আমরা আরো দ্রুত এগোতে পারবো। এবং মানে এখনকার তারুণ্যর যে আপনি যেটা বলেন স্ফুরণ, মেধার যে স্ফুরণ, সেটাই তার সঙ্গে এবং ওই বিষয়টা তো ঠিকই যে আপনি যেটা বলেন যে প্রত্যেকে নিজেকে বাংলাদেশ মনে করছে, এটা হচ্ছে সেটাই, মূল গতি এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই জায়গাটার মূল শক্তি, যে সবাই নিজেকে বাংলাদেশ ভাবছে, তার কাজটাকে বাংলাদেশ ভাবছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই আপনার এই মানে ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু সময় দিয়েছেন, আপনি চলতি পথে মানে ফিরে যাওয়ার মুহূর্তে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখাবো আগামী দিন। সবাই সুন্দর থাকুন।